রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হয় তা আমরা ভালো করেই জানি। সুপ্রিম কোর্টের এই মন্তব্য তাহলে কি পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনের দিকেই তারা একরকম হুঁশিয়ারি দিয়ে রাখলেন? দেখুন, আমার মনে হয় সুপ্রিম কোর্ট এখনো যতটা সংবেদনশীলতা দেখিয়েছেন, কোনো রাজ্যে এতটা সংবেদনশীলতা দেখানোর প্রয়োজন পড়ে না। যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর একাধিক আরোপ রয়েছে, তদন্ত চলাকালীন সিবিআই এর হাত থেকে ফাইল ডাকাতি করে নেওয়ার মতো অভিযোগ রয়েছে, প্রশাসনের ব্যর্থতার জেরে জাজেদের ওপর হামলা করার মতো মারাত্মক ঘটনা ঘটার একটা তদন্ত যেখানে চলছে, যেখানে মুখ্যমন্ত্রী ঝাড়ু নিয়ে মহিলাদের রাস্তায় নেবে কার্যত সেন্ট্রাল বাহিনীকে আক্রমণের কথা পরোক্ষভাবে বলার চেষ্টা করছেন, অন্যদিকে তিনি উস্কানি দিয়ে বলছেন যে সেন্ট্রাল ফোর্স আসবে, তোমাদেরকে হামলা করতে আসবে। এরপরে সুপ্রিম কোর্ট শুধুমাত্র ভয় পাচ্ছেন এমনটা নয়, নির্বাচন কমিশনও বুঝতে পেরেছেন যে এবারে তৃণমূলের নির্বাচনী কৌশলটা ঠিক কি, তৃণমূল ঠিক কি করতে চলেছে নির্বাচন কমিশন বুঝতে পেরেছে। আমি আপনাদের সামনে বোঝাবো যে তৃণমূল কংগ্রেস এক্স্যাক্টলি কোন ফাঁদ মানে পাততে চলেছে, সেটা আজকে আপনাদের সামনে পরিষ্কারভাবে বোঝাবো। কিন্তু এত বাড়াবাড়ি করার পরে নির্বাচন কমিশন যদি কোনো রকম ভাবে কঠোর সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু সেটাতেও মান্যতা দিতে পারে সুপ্রিম কোর্ট। 356 ধারা জারির কথা মুখে না আনলেও বলেছে রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হয় সেটা আমরা জানি। এর থেকে আর কত বড় স্টেটমেন্ট করতে পারে সুপ্রিম কোর্ট, আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব এরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের হাড় হিম করা ফুটেজ আপনাদের সামনে দেখিয়ে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি প্রথমে আজকে আপনাদের মন ভালো রাখার বা মন ভালো হয়ে যাওয়ার একটা খবর শোনাবো। এতদিন পর্যন্ত যে সমস্ত বড় মাপের ওপিনিয়ন পোলগুলো দেখছিলেন, সেগুলোতে কার্যত তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা কথাই তারা বলছিল। কিছুদিন আগে আপনাদের মনে থাকবে যে আইএএনএস এবং মাদ্রিজের একটা সমীক্ষা, যেটা এবিপি আনন্দের তরফ থেকেও প্রকাশ করা হয়েছিল, সেখানেও কিন্তু অনেকটা এগিয়ে রাখা হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। প্রায় তাদের 170-80 আসন দিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসার ইঙ্গিত দেওয়া হয়েছিল ওপিনিয়ন পোলে, এই মাত্র 1-1.5 মাস আগেকার ওপিনিয়ন পোলে, যেখানে বিজেপিকে 100টার কাছাকাছি আসন তারা দিয়েছিল। সেই আইএএনএস মাদ্রিজ তারা দ্বিতীয়বার ওপিনিয়ন পোল করেছেন। এই মাত্র 1-1.5 মাসের ব্যবধানে চিত্রটা আমূল বদলে গেছে। কি বদলে গেছে আমি আপনাদের সামনে দেখাচ্ছি। তারা শুধু পশ্চিমবঙ্গের জন্য ওপিনিয়ন পোল করেছে এমনটা নয়, এই 5টি রাজ্যে যেখানে ভোট হচ্ছে সব জায়গায় তারা ওপিনিয়ন পোল প্রকাশ করেছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের চিত্রটা আমূল বদলে গেছে। আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, তারা বলছে যে বিজেপি পেতে পারে 130 থেকে 150টি, ম্যাজিক ফিগার 148। তৃণমূল পেতে পারে 140 থেকে 160, আদার পেতে পারে 8 থেকে 16। ভালো করে দেখুন, প্রথম ওপিনিয়ন পোলের থেকে সম্পূর্ণ বদলে গেছে তাদের দ্বিতীয় ওপিনিয়ন পোল। এরপর আমার কথা মান্যতা দিয়ে দেখে নেবেন এক্সিট পোল বেরোনোর সময়, সেখানে একেবারে যদি সুষ্ঠুভাবে অন্তত ভোট করাতে পারে, তাহলে দেখবেন যে মানে তৃণমূলের পরাজয়টা কার্যত সময়ের অপেক্ষা। কিন্তু এইখানেই বড় প্রশ্ন, তৃণমূলের পরাজয় আমরা সবাই জানি, মানুষ ভোট দিতে পারলে তৃণমূল কংগ্রেস মুছে যাবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা মানতে হবে গোটা দেশকে হেলিয়ে রেখে দিয়েছেন। আমাকে মাফ করবেন, আমার সুপ্রিম কোর্টের উপর যথেষ্ট আস্থা ভরসা রয়েছে, কিন্তু তাতেও কোথাও গিয়ে মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশাসনের যে রকম ভাবে তিনি চালাতে চাইছেন, সেটা সুপ্রিম কোর্টকে বোধহয় আরো কিছু কড়া পদক্ষেপ নেওয়া উচিত। কেন এটা আমি আপনাদের সামনে বলছি, রাজ্যের মাননীয়া বেশ কিছুদিন ধরেই মহিলাদের ঝাঁটা নিয়ে বেরিয়ে যাওয়ার নিদান দিচ্ছেন। আপনি ভাবুন যে কেন এটাতে নির্বাচন কমিশন বা সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবেন না, কেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে সেন্সর করা হবে না। গতকাল আমি দেখলাম কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীকে পরোক্ষে হুমকি দেওয়ার অভিযোগ, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চাইল কমিশন। এটা হচ্ছে ওই ঝাড়ু দেওয়ার গল্প, যে ঝাঁটা নিয়ে মা বোনেরা বেরিয়ে যাও, এবং নির্বাচন কমিশন যেটা রিপোর্ট চেয়েছে সিইও দপ্তরের কাছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন কোন জায়গায় কি কি বক্তব্য বলেছেন। তারা কি সন্দেহ করছে জানেন? তারা সন্দেহ করছেন যে এই যে মা বোনেদের বেরিয়ে যেতে বলা হয়েছে না, এরা কার্যত এই নির্বাচন
মানে সেন্ট্রাল বাহিনীকে ঘিরে ধরার প্ল্যান করতে পারেন, তাদেরকে এমন একটা জায়গায় প্রভোগ করতে পারেন, বাধ্য হয়ে যদি কোনো রকমের পদক্ষেপ নেন তাহলে ওই আধিকারিকরা যারা সেন্ট্রাল মিলিটারি বাহিনীর রয়েছে তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আইনত পদক্ষেপ করবেন এবং তাদের কার্যত আইনের জালে জড়িয়ে দেবেন। এবং মুখ্যমন্ত্রীর গলাতেও কার্যত গতকাল মানে এটাকে ফ্রয়েডিয়ান স্লিপ বলে কিনা জানি না, যেটা ভাবছেন তিনি সেটা বলেও ফেলেছেন। আমি শোনাবো, মুখ্যমন্ত্রী একটা জায়গায় গিয়ে বলছেন, যা করছেন করুন, এমন এমন কেস দিয়ে ঝুলিয়ে রাখবো না তারপরে বুঝতে পারবেন। মুখ্যমন্ত্রী এই জায়গাটা নির্বাচন কমিশনকে ভাবাচ্ছে। শুনুন একটা ছোট্ট অংশ। সবচেয়ে বড় ঘুষবইটিয়া মাথায় রেখে দেবেন, বেশি কথা বলবেন না, একটা দুটো কেস দেবো আপনাদের ঝুলিয়ে দেবো গণতন্ত্রের কাঠগোড়ায়, আপনারা বুঝবেন নিজেরা কি করেছেন, ঘুষবইটিয়াকে কে নিয়ে এসেছে আর কারা সেল্টার দিয়েছে বেছে বেছে। এটা গেল প্রথম। মমতা বন্দ্যোপাধ্যায় বলেই ফেলছেন যে কেস দিয়ে ঝুলিয়ে রাখবো। আমরা ঠিক যেমন অনুব্রত মণ্ডলকে বলতে শুনেছিলাম যে গাঁজা কেস দিয়ে ঝুলিয়ে রাখবো, অর্থাৎ মুখ্যমন্ত্রী এখন কার্যত মানে তিনি আর মিনিমাম সৌজন্যটা দেখানোর আর প্রয়োজন বোধ করছেন না। আর এইখানেই আমার মনে হয় যে আমাদের সুপ্রিম কোর্টরা যেহেতু কড়া কোনো পদক্ষেপ নিচ্ছেন না, তাই মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে ভাবছেন যে আর কেউ রুখতে পারবে না, সেই জন্যই তিনি এই ধরনের বক্তব্য বলছেন। আমি আপনাদের সামনে দেখাবো আর একটা খবর। দেখুন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য উস্কানিমূলক, অভিযোগ কমিশনে সুপ্রিম কোর্ট জানালো প্রয়োজনে হস্তক্ষেপ করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছে জানেন? মুখ্যমন্ত্রী বলছেন যে উত্তরপ্রদেশ থেকে জওয়ান ঢুকবে, তারা তোমাদেরকে 200 বাস নিয়ে জওয়ান ঢুকবে, তারা তোমাদেরকে হামলা করবে, তারা তোমাদের উপর হামলা করবে। ভারতের আধা সেনা ভারতবাসীর উপর হামলা করবে বলছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে ব্যাপারটি তোলাও হলো, যে নাইডু ছিলেন লয়ার, তিনি অংশটি সুপ্রিম কোর্টের কাছে এই অংশটি তুললেনও, কিন্তু তা সত্ত্বেও সুপ্রিম কোর্টের তরফ থেকে এমন কোনো ব্যবস্থা বা কথা বলা হলো না, শুধু বলা হলো যে প্রয়োজনে পদক্ষেপ নেবো, ব্যাস। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমি আপনাদের শোনাবো। এসেছেন মোটা ভাই, সাথে এসেছে ইডি সিবিআই, উত্তরপ্রদেশ থেকে আসছে সেন্ট্রাল গভর্নমেন্টের সব বাহিনী। শুনবেন তাদের কাহিনী, তারা এসে অত্যাচার করবে, হামলা করবে, আর ভোটের আগে নাকি মেয়েদেরও সার্চ করবে। কোনোদিন শুনেছেন? তোমার প্রয়োজন হলে মেশিন লাগাও, যদি কেউ কিছু বহন করে তাহলে তো মেশিনে ধরা পড়বে, তুমি গায়ে হাত দেবে কেন? এটা মহিলাদের অসম্মান নয়, অপমান নয়। শুনলেন, এরকম একাধিক বক্তব্য বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা শুনলেন, আমি একটা বক্তব্য শোনালাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উত্তরপ্রদেশ থেকে ঢুকে যাবে এবং তারা তোমাদের উপর হামলা চালাবে। অন্যদিকে তিনি বলছেন যে মেয়েদের শরীর চেক করা হবে। দেখুন, এখানে একটা জিনিস অনেক আগে আমি খবরে পড়েছিলাম যে এবারে নাকি যে যদি কেউ ঘোমটা দিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করেন তাহলে তার ঘোমটাকে সরিয়ে দিতে হতে পারে। কেউ যদি বোরখা পরে প্রবেশ করার চেষ্টা করেন আইডেন্টিটির জন্য, ফটো ম্যাচিং এর জন্য, সেটাকে খোলা হতে পারে। আমার মনে হয় এইটা আরো একটা মুখ্যমন্ত্রী জায়গা করে রাখছেন অশান্তি পাকানোর। যদি ধরুন কোনো মা বোনেরা, কেউ হিন্দু ধর্মের মহিলারা যদি ঘোমটা পরে যান বা মুসলিম ধর্মের মহিলারা যদি ওই বোরখা পরে আইডেন্টিটি প্রকাশ করতে না দেন এবং সেখানে যদি গাইডেন্স মেনে যদি সেই আধিকারিকরা বলেন যে আপনি আপনার ফটো আইডেন্টিটি আমি মেলাবো, আপনি ওটা সরান, তাহলে কিন্তু অশান্তি তৈরি হবে। তার কারণ আগে থেকে এদেরকে প্রিপেয়ার করে রেখে দিচ্ছেন এবং এর ফলে অশান্তি হলে এরা আইনত পদক্ষেপে পড়ে যাবে। আমাদের সুপ্রিম কোর্ট তখন দেখবেন যে জওয়ানরা ঠিক করেছেন না ভুল করেছেন এই নিয়ে ব্যস্ততার মধ্যে পড়ে যাবেন। এই হচ্ছে আমাদের আইনের মানে জিলাপির প্যাচ। মমতা বন্দ্যোপাধ্যায় এটি খুব ভালো করে বুঝে গেছেন যে তাকে শায়েস্তা করার আগে তিনি নির্বাচন কমিশন এবং ওই এদেরকে শায়েস্তা করে দিতে পারেন। এই হচ্ছে পরিস্থিতি। এই জন্যই কিন্তু ইলেকশন কমিশন তারা ভাবার চেষ্টা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা আদতে কিভাবে প্রতিহত করা যায়। মুখ্যমন্ত্রী কি বলছে জানেন? ইন্ডিয়ান ফোর্সকে নিয়ে তিনি কথা বলছেন, আধা সামরিক বাহিনী নয়, তিনি ফোর্সের কথা বললেন। বলছেন কি বাসে করে না ট্রেনে করে, কি বললেন, ড্রাগ নিয়ে ঢোকে। ইন্ডিয়া গভর্নমেন্টের নাকি ফ্লাইটে করে, ফোর্সের ফ্লাইটে করে টাকা নিয়ে ঢুকছে এবং সেগুলো নাকি বিজেপিকে দেওয়া হচ্ছে। দেখুন, একটা কোথাও লিমিট থাকা উচিত। দেশবাসীকে, দেশের সশস্ত্র মানে সেনাবাহিনীকে অসম্মান করার একটা কোথাও লিমিট থাকা উচিত। কিন্তু আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী ঠিকই করছেন, যেহেতু আমাদের সুপ্রিম কোর্ট তারা মানে কি বলবো
ধরি মাছ নাছুই পানি গোছের কার্যত অনেকটা সিদ্ধান্ত নিচ্ছেন, ডিলে করছেন, কোন রকমেরই পদক্ষেপ নিচ্ছেন না, শুধু বলছেন যে ঠিক আছে আমরা দেখছি, এরপরে হলে দেখবো, ওর পরে হলে দেখবো। তাই মুখ্যমন্ত্রী মনে করছেন যে তাকে কেউ ধরতে পারবেন না। তিনি যথাযথই বলে মনে করছেন বলে মনে হয়। কি বলেছেন মুখ্যমন্ত্রী ফোর্সদের নিয়ে, যে তারা নাকি টাকা নিয়ে ঢুকছে। আপনি ভাবুন, ইন্ডিয়ান ফোর্সকে নিয়ে কথা বলছেন, শুনুন। মধ্যপ্রদেশের বহিরাগতরা এসে ভোট করবে, বাসে করে লোক নিয়ে আসছেন, যাতে ওই অফিসারগুলো থাকলে এগুলো হতে না পারে, নাকা চেকিং না হয়, ডাক নিয়ে ঢুকতে ট্রেনে, টাকার বান্ডিল আসছে গভর্নমেন্টের ফ্লাইটে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফোর্সের ফ্লাইটে। মনে রাখবেন, আমাদের কাছে প্রমাণ আছে, প্রমাণ ছাড়া আমি বাজে কথা বলি না। সময় মতো ভিডিও ক্যাসেট বার করে দেবো। নো চেকিং, অনলি মানি লন্ডারিং। শুনলেন? এরপরে যদি তিনি মানে সুপ্রিম কোর্ট যদি কোনো ব্যবস্থা নেয়, সুপ্রিম কোর্টে গতকাল নাইডু এই প্রসঙ্গটি তুলেও ছিলেন। যখন সুপ্রিম কোর্টে আলোচনা চলছে, তখন সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অংশটি, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উত্তরপ্রদেশ থেকে জওয়ানরা হামলা করার জন্য ঢুকছে, ঠিক এই অংশটি তুলে ধরলেন প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি শুনলেন, কিন্তু ওই শুধু পর্যবেক্ষণ হিসেবে লিখলেন, কিন্তু এটার জন্য কোনো পদক্ষেপ নেই। শুনুন, এই নাইডু তিনি তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রীর এই স্টেটমেন্টগুলো, কিন্তু এটা সুপ্রিম কোর্ট শুনলেন। শোনার পর কিন্তু কোনো রকমেরই ওই প্রয়োজনে পদক্ষেপ করব ছাড়া আর কোনো রকমেরই সিদ্ধান্ত আসলেন না। শুনুন নাইডু কি বলেছিলেন, নির্বাচন কমিশনের লয়ার কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, মানে একদম তাকে ওপেনলি তাকে একদম মানে এক্সপোজ করে দিয়েছিলেন কোর্টের সামনে। শুনুন। My lords permitted us to deploy forces as are required because the safety of the office is very important and we have been doing it in that process. Kindly similar Saturday's speech. And just, I don't Something want to millet, really similar, it's been said from Uttar Can I- Pradesh, CRPF people are coming to beat you. Be prepared to face. Let me- Kindly have it. Let's not- Similar, can you see the speech? I come to Can- beat you. Should I give another- Very provocative speech. Should yeah? I give another They don't want a solution. Then you have to say, Kindly have it, Millets. And Millets, Political leaders. a judicial will have to be officer, responsible. But it is. a judicial officer was crying, please, anything happens don't to me, mind, save my you children. Kindly have vote a, what- only a minute. Kamalud, I also saw that. One lady Well, the judicial Union of officer India has no role was to play in under this. siege is recorded by a journalist crying that my life is in danger, my family is in danger. If something happens to me, please take care of my family. I would request Yes, you, Millets. as that, Yes, please we have had show it everything. to the court. But what is the Yesterday. situation, my lord? First, this is not fair. শুনলেন? এবার বলুন, আর কারণ কিছু করার আছে? এবার যা করার, কিন্তু ন্যায়ালয়কে যদি না করেন, তাহলে পশ্চিমবঙ্গের এই যে আজকে বিচারপতিদের ওপর হামলা হলো, কালকে পশ্চিমবঙ্গের মানুষের ওপর হামলার কিন্তু জবাব আমাদের কাছে থাকবে না। আজকে বিচারপতিরা বুঝছেন, জানছেন, তারা বলছে যে আমরা জানি কে করেছে, এর পেছনে কে থাকতে পারে, কোন স্বার্থের জন্য কে করছেন আমরা সবই জানি, এরকম মন্তব্য তারা করছেন। কিন্তু এত কিছু জানার পরও পশ্চিমবঙ্গের মানুষদের অসুরক্ষিত অবস্থায় রেখে দিচ্ছেন। পদক্ষেপটা আর কেউ নিচ্ছে না, না নির্বাচন কমিশন নিচ্ছে। নির্বাচন কমিশনের তো আর সমস্ত এখতিয়ার নেই, যার এখতিয়ার রয়েছে সেটা সুপ্রিম কোর্টের। সর্বোচ্চ তাদের উপর সম্মান রেখেই বলছি। আমি জানি না এরপরে তারা কবে কোনো পদক্ষেপ আদৌ নেবেন কিনা বা নিতে পারবেন কিনা। পর্যবেক্ষণ তো তোলা হলো তাদের সামনে, এরপরেও তারা যদি বলেন, এখনো যদি দেখছি বলেন, বিচারপতিদের আর্তনাদের সেই অডিওটা, যে হাইকোর্ট, মহামান্য হাইকোর্টের কাছে এক বিচারপতি কেঁদে কেঁদে বলছেন যে আমি রাস্তার মধ্যে আটকে গেছি, আমার কিছু হলে আমার সন্তানকে দেখো, এই অডিওটাও গতকাল বিচারপতিকে শুনিয়েছেন। নাইডু তার নিজের মোবাইলটা দিয়ে বিচারপতিকে শুনিয়েছেন, দেখুন একজন বিচারপতির আর্তনাদ, একজন প্রধান বিচারপতি হয়ে তার কলিকের আর্তনাদ শুনিয়েছেন, কিন্তু তারপরেও কোনো করার মন্তব্য রায় আমরা দেখলাম না। শুধু ওই এরপরে আমরা দেখছি আমরা কিভাবে প্রশাসনকে মানে কি করতে হয় সেটা আমরা জানি, এই গোছের ছাড়া কিন্তু মানে আমরা কিছু দেখলাম না। ঘটনা ঘটে যাওয়ার পর তারপরে ব্যবস্থা নিলে তাহলে কিন্তু লাভ হলো না। আমরা বারবার বলছি প্রিভেন্ট করতে হবে। পশ্চিমবঙ্গের যে শান্তি শৃঙ্খলা এখনো যেটুকু বজায় রয়েছে, সেটা যদি রক্ষা করতে না পারে সুপ্রিম কোর্ট, আমাদের দেশের কোনো সংস্থা যদি রক্ষা করতে না পারে, তাহলে কিন্তু ফিউচারে আমি তাদের উপর সর্বোচ্চ সম্মান রেখে বলছি, দায়বদ্ধতা তাদেরও নিতে হবে। তার কারণ তারা বুঝছেন, আমরা বলছি, পশ্চিমবঙ্গের জনগণ বলছেন, আইনজীবীরা আমাদের হয়ে গিয়ে সেখানে বলেছেন, তারপরেও যদি বিচারপতিরা ব্যবস্থা না নেন তাহলে আর কিছু বলার থাকে না।
আমি এইখানে আপনাদের সামনে একটা ভালো খবর তো প্রথমেই দিলাম যে ওপিনিয়ন পোলে তৃণমূল কংগ্রেস হারছে, আর তৃণমূল কংগ্রেস হারুক বা জিতুক, ভায়োলেন্স পশ্চিমবঙ্গে তারা করবেই। এইখানে শেষ যে বক্তব্যটা করে আপনাদের সামনে শেষ করবো সেটাও একটা ভালো বক্তব্য। তৃণমূল কংগ্রেস ঘুরপথে বিচারপতি মাফ করবেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট প্রস্তাব এনেছিলেন। 130 জনের স্বাক্ষর সংগ্রহ করেছিলেন লোকসভা এবং রাজ্যসভাতে। গতকাল 2 সভা থেকেই সেটি কিন্তু নাকচ হয়ে গিয়েছে, ইমপিচমেন্ট প্রস্তাবটা খারিজ হয়ে গিয়েছে। লোকসভা এবং রাজ্যসভায় 2 সভা থেকেই খারিজ করে দিয়েছেন। লোকসভা থেকে ওম বিড়লা এবং রাজ্যসভা থেকে চেয়ারম্যান খারিজ করে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের এত হম্বিতম্বি, এই করে নেবো সেই করে নেবো, এত করে নিয়েছি, তারা কিন্তু সংবিধান বশত কোনো পদক্ষেপ নিতে পারছেন না। তারা যে অস্ত্রটা তাদের হাতে রয়েছে সেটা হচ্ছে মালদা মডেল। এই অস্ত্রটা তৃণমূল কংগ্রেসের হাতে রয়ে গেছে। অর্থাৎ গণতান্ত্রিক উপায়ে তৃণমূল কংগ্রেস কিন্তু পশ্চিমবঙ্গকে শাসন করার ক্ষমতা বা অধিকার তারা হারিয়ে ফেলেছে। এখন যেটুকু তাদের হাতে অধিকার রয়ে গেছে সেই মালদা মডেলটা, এই মালদা মডেল আটকানোর জন্য কিন্তু আমাদের সুপ্রিম কোর্টকে এগিয়ে আসতে হবে। তার কারণ বারবার যদি এই রকম উস্কানিমূলক মন্তব্য করেন এবং তারপরেও তাকে খোলা ছাড় দিয়ে যদি নির্বাচন হয়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে স্বাধীনভাবে নির্বাচন কতটা হবে এ সন্দেহ। বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে, ভরসা রেখে আবারও বলছি, পশ্চিমবঙ্গের জনগণের বাঁচানোর জন্য আপনাদের কিন্তু পদক্ষেপ নিতেই হবে। তার কারণ এই পদক্ষেপ আর অন্য নির্বাচিত গভর্নমেন্টের উপর এই পদক্ষেপ কিন্তু আর কেউ নিতে পারে না। দেখছেন তো নির্বাচন কমিশন যেটুকু কড়া পদক্ষেপ নিচ্ছে তার জন্য তাদেরকে কত গালিগালাজ শুনতে হচ্ছে। আচ্ছা, আর একটা খবর দিয়ে রাখি আপনাদের, সেটা হচ্ছে গতকাল ডিসি থেকে অর্থাৎ ডেপুটি কমিশনের তরফ থেকে প্রত্যেকটি থানায় বলা হয়েছে সেই থানার কমপক্ষে 10 জন করে নটোরিয়াস ক্রিমিনালকে তাদেরকে গ্রেফতার করে রাখতে হবে। ভোটের সময় 10 জন নটোরিয়াস ক্রিমিনাল যাদের রেকর্ড রয়েছে তাদেরকে গ্রেফতার করে রাখতে হবে। এটাও একটা ভালো খবর। এটাও কিন্তু নির্বাচন কমিশনের চাপে পড়ে ডিসি কলকাতা পুলিশ অর্থাৎ ডিসি ডেপুটি কমিশনার তারা এই কাজটা করতে বাধ্য হচ্ছে, তারা এই কাজটা করবে। ভোটের সময় তাদেরকে খোলা ছাড় দেওয়া হচ্ছে না, কিন্তু সব থেকে বড় ক্রিমিনাল যারা পশ্চিমবঙ্গের তারা কিন্তু ওপেনলি ঘুরে বেড়াবেন। তার কারণ তারা বলেন তারা মানুষের ভোটে জয় পেয়েই তারা নাকি রাজত্ব করছেন এবং সুপ্রিম কোর্টও তাদের হাত দিতে পারছে না। এই জায়গাটায় আমরা সব থেকে বেশি অসুরক্ষিত। আপনাদের মতামত লিখে জানাবেন এই প্রসঙ্গে। সুপ্রিম কোর্টের আরো কি একটু সহানুভূতির সঙ্গে বিবেচনা করা উচিত, তাদের উপর সম্মান রেখে মন্তব্য করবেন। এখনকার মতো এখানেই।